আজ আমরা ক্লাস 10 এর একটি ফিজিক্সের একটি অন্যতম চ্যাপ্টার পরমাণু নিউক্লিয়াস নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বলি, পরমাণু নিউক্লিয়াস যে চ্যাপ্টারটা ক্লাস 10 এর, এই চ্যাপ্টারটার মধ্যে আমাদের এমসিকিউ এসিকিউ মিলিয়ে 5 থেকে 6 নম্বরের প্রশ্ন প্রতি বছর আসে। কেমন? তো আগে আমরা চ্যাপ্টারটার সাথে একটু অবগত হই। চ্যাপ্টারের নাম পরমাণু নিউক্লিয়াস। চ্যাপ্টারের বিষয়বস্তু হচ্ছে 1 নম্বরে আমাকে জানতে হবে তেজস্ক্রিয়তা। পরের পয়েন্ট সেটা হচ্ছে তেজস্ক্রিয়তার পরীক্ষা, মানে তেজস্ক্রিয়তা আবিষ্কার, তেজস্ক্রিয় রশ্মিগুলো কি কি। তৃতীয় হচ্ছে তেজস্ক্রিয় বিঘটন, মানে তেজস্ক্রিয়তার প্রক্রিয়াটা ঘটলে সেটা কিভাবে এফেক্ট হয়, একটা মৌল থেকে আর একটা মৌল তৈরি হয়। দ্বিতীয় অর্থাৎ চতুর্থ আমাদের যে পয়েন্ট সেটা হচ্ছে ভর ত্রুটি এবং বন্ধন শক্তি। এবং শেষ যে দুটো পয়েন্ট সেটা হচ্ছে নিউক্লিয়ার বিভাজন ও নিউক্লিয়ার সংযোজন। তো এই তো গেল আমাদের চ্যাপ্টারের বেসিক, মানে চ্যাপ্টারের মধ্যে কি কি আছে। তো আজ আমরা যেখান থেকে শুরু করব, ফার্স্ট বক্তব্য সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা। তো তেজস্ক্রিয়তা সম্পর্কে আমাদের আগের যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী খুব একটা আইডিয়া নেই। পশ্চিমবঙ্গ সরকারের যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী খুব একটা আইডিয়া নেই। আমাদের তেজস্ক্রিয়তাটা কিছু হয়তো আমরা শুনে থাকবো। তো হোয়াট ইজ রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা? আমরা সবসময় ধরো এ একটা মৌল আছে, সেখান থেকে বি মৌল বা যৌগ সৃষ্টি হলো। তাহলে অবশ্যই একটা মৌল বা যৌগ থেকে যখন অন্য একটা মৌল বা যৌগ সৃষ্টি হয়, সেটার অবশ্যই আমি নাম দিই রাসায়নিক বিক্রিয়া, তাই তো? রাসায়নিক বিক্রিয়া বিভিন্ন শর্ত সাপেক্ষে হয়। সেটা হতে পারে, সেটা চাপ, তার মধ্যে নির্দিষ্ট উষ্ণতা থাকতে পারে, তার মধ্যে কেমন আরো ডিফারেন্ট কিছু শর্ত ইউজ করে আমাকে রাসায়নিক বিক্রিয়ার ফলে একটা পদার্থ থেকে আরেকটা পদার্থে তৈরি হয়। এইটা গেল সাধারণ অবস্থা। সাধারণ অবস্থা মানে এই যে মৌলগুলো যারা এভাবে আচরণ করে তাদেরকে আমি স্থায়ী মৌল বলি। স্থায়ী মৌল মানে যারা আশপাশে একদম স্থিত, অর্থাৎ অস্থায়ী মৌল নিশ্চয়ই এরকম একটা বক্তব্য আছে। কিন্তু পরীক্ষা করে দেখা গেছে যখন মৌলগুলোর যখন মৌলগুলোর পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা একটা নির্দিষ্ট সীমার উপরে চলে যাচ্ছে, যেমন ধরো ভর সংখ্যা 206 এবং পারমাণবিক সংখ্যা 82, আমি লিখলাম পিবি অর্থাৎ লেড বা সীসা। দেখা যাচ্ছে যে যখনই একটা নির্দিষ্ট সীমার উপর এগুলো চলে যাচ্ছে, তখনই সেই সকল মৌলগুলো বিশেষভাবে তেজস্ক্রিয়তা নামক একটি ধর্ম প্রদর্শন করছে। তাহলে এই তেজস্ক্রিয়তা কি? এই তেজস্ক্রিয়তা হলো এই ধরনের যারা ভারী মৌল বা ভারী নিউক্লিয়াস নিয়ে আশা করি আমাদের আলোচনার খুব একটা অবকাশ এখানে নেই। তবু দু এক কথায় বলতে গেলে পরমাণু নিউক্লিয়াস, যার ভিতরে থাকে এন অ্যান্ড পি অর্থাৎ প্রোটন নিউট্রন, যাদের মধ্যে একটা নিউক্লিয় বল কাজ করে আমরা জানি, এবং তার বাইরের কক্ষে অনবরত ইলেকট্রন মহল মানে ইলেকট্রন গুলো ঘুরছে। তো আমি এটাই বলছি, এন বা পি অর্থাৎ প্রোটন নিউট্রন, এই প্রোটন নিউট্রন গুলো উপর বেস করে আমি কি বললাম যে ভারী নিউক্লিয়াস যারা, তাদের মধ্যে দেখা যাচ্ছে এরকম কোন চাপ, তাপ, উষ্ণতা, তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র এরকম কোন প্রভাব ছাড়াই কিছু মৌল আছে যারা ক্রমাগত একটি অদৃশ্য, মানে এই ধরনের যে ভারী মৌল এখান থেকে ক্রমাগত একটি অদৃশ্য রশ্মি বিকিরণ করছে। তাদের নাম আমরা পরবর্তীকালে জানতে পারবো, আলফা, বিটা এবং গামা। সেই অদৃশ্য রশ্মি বিকিরণ করে তারা একটি মৌল থেকে অপর মৌলে পরিণত হচ্ছে, এবং সেই রশ্মি বিকিরণটা কিন্তু অবিরাম এবং স্বতঃস্ফূর্ত। ওকে, তো এই ধরনের যে ধর্মটা তাদের মধ্যে, তাদের বলা হয় আমাদের তেজস্ক্রিয়তা ধর্ম বা রেডিও অ্যাক্টিভিটি। এবার যে ধরনের মৌলগুলো এইরকম ভাবে অস্থায়ী, অর্থাৎ এটা তো স্থায়ীর জন্য বলেছিলাম, যে ধরনের মৌলগুলো এইভাবে অস্থায়ী তাদের বলছি তেজস্ক্রিয় মৌল। কেমন? তাদের বলছি তেজস্ক্রিয় মৌল। আমরা উদাহরণে
লেড হচ্ছে সব থেকে শেষ তেজস্ক্রিয় সিরিজের সব থেকে শেষ মৌলটা, এবং আমরা বলতে পারি ইউরেনিয়াম, যাদের মধ্যে দেখা যায় ইউরেনিয়াম, থোরিয়াম, প্লুটোনিয়াম, রেডিয়াম, পোলেনিয়াম, নেপচুনিয়াম, এই ধরনের যে মৌলগুলো তাদের বলছি আমরা তেজস্ক্রিয় মৌল। এইবার তাহলে তেজস্ক্রিয়তা যদি আমরা বৈশিষ্ট্যে যাই, আমরা তেজস্ক্রিয়তার কি কি বৈশিষ্ট্য দিতে পারবো বলে? প্রথম এবং একমাত্র বৈশিষ্ট্য যেটা ফার্স্টেই বলা যায়, এটা কোনো বাহ্যিক শর্ত নির্ভর নয়। তাহলে বাহ্যিক শর্ত নির্ভর নয়, প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয়, স্বতঃস্ফূর্ত, অর্থাৎ একই, ওটার সাথে এটার কথাটার মানে একই, স্বতঃস্ফূর্ত। তৃতীয়ত, বলো তেজস্ক্রিয়তা সম্পূর্ণ যে নির্ভরতা সেটা কিন্তু তার পারমাণবিক নিউক্লিয়াসের ওপর, মানে নিউক্লিয়াস ওরিয়েন্টেড ধর্ম। আর নিউক্লিয়াস ওরিয়েন্টেড ধর্ম মানে ধর্মটা কি বলো? এন, অর্থাৎ নিউট্রন এবং প্রোটন সংখ্যার উপর দাঁড়িয়ে রয়েছে সেই ধর্মটা, অর্থাৎ সংখ্যার উপর দাঁড়িয়ে আছে, মানে সেটা কি বলো? অর্থাৎ সেখানে n/p একটা অনুপাতের উপর দাঁড়িয়ে রয়েছে, এবং এটা দেখা গেছে যে n/p এই অনুপাতটা যখনই 1.5 কে ইনক্রিজ করে যাচ্ছে, মানে 1.5 কে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তখনই এই তেজস্ক্রিয় ধর্মটা দেখা যাচ্ছে। ওকে, এবং আর দ্বিতীয় হচ্ছে এই তেজস্ক্রিয় ধর্মটা কতটা সময় কন্টিনিউ করবে? যতটা সময় এই n/p অনুপাতটা 1.5 এর কাছাকাছি বা তার নিচে না আসে, ততক্ষণ কিন্তু এই তেজস্ক্রিয় ধর্মটা দেখা যাবে। কেমন? এবার যদি আমি এর আবিষ্কারে আসি, তেজস্ক্রিয়তা হঠাৎ করে কে আবিষ্কার করলো, কিভাবে? আমাদের 1896 অর্থাৎ 1896 হেনরি বেকেরেল বিজ্ঞানীর নাম হেনরি বেকেরেল, উনি ফরাসি বিজ্ঞানী। তিনি প্রথম একটা পদার্থ, অর্থাৎ ইউরেনিয়াম পটাশিয়াম সালফেট, কি পদার্থটার নাম ছিল বলো? ইউরেনিয়াম পটাশিয়াম সালফেট। কেমন? ইউরেনিয়াম পটাশিয়াম সালফেট, এইটা উপর হঠাৎ এক বিক্রিয়া করে, মানে তিনি একটি পর্যবেক্ষণ করেন। কি পর্যবেক্ষণ করেন বলো? তিনি পর্যবেক্ষণ করেন যে ওটাকে একটা নির্দিষ্ট জায়গায় চাপা দিয়ে রেখে দেন, এবং তিনি সার্টেন দিন পরে সে যখন তিনি দেখেন যে কাগজটা তাতে মুড়ে রেখেছিল এবং তার উপর একটা ফটোগ্রাফিক প্লেট হয়তো সেখানে রাখা ছিল, সে দেখেন যে ফটোগ্রাফিক প্লেটে একটা কালো ছাপ পড়ে আছে, এবং যতটা পরিমাণ রাখা হয়েছিল এই ইউরেনিয়াম পটাশিয়াম সালফেট ততটা পরিমাণ নেই। তার মানে সেটা গেল কোথায়? সেখান থেকে তিনি ভাবতে থাকেন, এবং সেখান থেকে তিনি বলেন যে এটা একটা বিশেষ ধর্ম, যেটা হচ্ছে তেজস্ক্রিয়তা, এবং এই যে ভরের পরিবর্তন, অর্থাৎ নিউক্লিয়াসের তো তোমার প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার অনুপাত চেঞ্জ হয়েছে, তাহলে এই যে চেঞ্জটা তার তিনি কারণ হিসাবে বলেন যে সেখান থেকে কিছু অদৃশ্য রশ্মি নির্গত হয়, সেখান থেকে নির্গত হয়। ওকে, এবার বর্তমানে দেখা গেছে যে কৃত্রিম তেজস্ক্রিয়তা একটি কথা খুব পপুলার। কৃত্রিম তেজস্ক্রিয়তা কথার অর্থ হলো যে যখন আমাদের কিছু হালকা মৌল, আমি বলেছিলাম যে ভারী মৌলগুলোর জন্য, কিন্তু যখন দেখা যাবে কিছু হালকা মৌল আছে তাদেরকে কিছু প্রোটন নিউট্রন আঘাতের মাধ্যমে তেজস্ক্রিয়তা ধর্ম তারাও তখন শো করতে পারে, সেই বিশেষ প্রক্রিয়াকে বলা হয় কৃত্রিম তেজস্ক্রিয়তা। ওকে, তো এইবার আমরা ধীরে ধীরে আরেকটু যদি চ্যাপ্টারের দিকে যাই, আমরা তেজস্ক্রিয়তার কারণে যাব। তাহলে আমি কারণটা কিন্তু অলরেডি মোটামুটি বলেই রেখেছি, তবু আরেকবার ভালো করে যদি আমি কারণে আসি, আমি কি দিয়ে স্টার্ট করেছিলাম বলো? আমি বারবার বলছি n/p অনুপাত। তাহলে n/p অনুপাতটা এবার তাহলে একটু দেখা যাক। ভালো করে দেখো যে একটা নিউক্লিয়াস ধরো রয়েছে, নিউক্লিয়াসের তোমার চার্জ অলওয়েজ পি, যেহেতু নিউট্রনরা হচ্ছে নিশ্চার্জ, মানে তোমার চার্জ নেই, আর প্রোটনরা পজিটিভলি চার্জ। কেমন? তো এবার এই রকম জায়গায় n/p এর অনুপাতটা 1.5 কে টপকে যাচ্ছে, তার মানেটা কি হলো? এইখানে নাম্বার অফ ইলেকট্রন এন্ড প্রোটন সেটা বেড়ে যাচ্ছে।
তাহলে যত নাম্বার অফ ইলেকট্রন এন্ড প্রোটনটা বাড়ছে, আমার ক্লাস 9 পড়েছিলাম আমরা, এখানের মধ্যে কি একটা নিউক্লিয় বল কাজ করে, যেটা অবশ্যই আকর্ষণ বল। সেই বলটা কি করে, নিউট্রন প্রোটন নিউট্রন প্রোটন নিউট্রন প্রোটন নিউট্রন প্রোটন এইভাবে একটা চেন করে তাদের প্রত্যেককে আঁকড়ে রাখে। তাহলে এবার যদি এখানে নাম্বার অফ এই নিউক্লিয়স বা নিউট্রন প্রোটনটা বেড়ে যায়, তাহলে সেই বলটার পক্ষে অতজনকে আঁকড়ে রাখাটা সম্ভব হচ্ছে না। তার মানে যেহেতু সেই বলটার মধ্যে অতজনকে আঁকড়ে রাখাটা সম্ভব হচ্ছে না, তার মানে তখনই এই নিউক্লিয়াসটা কিন্তু অস্থায়ী হয়ে পড়ছে এবং এখান থেকে নিউট্রন বা প্রোটন সংখ্যার পরিবর্তন হচ্ছে এবং সেই পরিবর্তনটা অদৃশ্য রশ্মি নির্গমনের মাধ্যমে সেই নিউট্রন বা প্রোটনটার পরিবর্তন হচ্ছে। তার কারণ এই নিউক্লিয়াসটা সর্বদা চাইছে সুস্থিত নিউক্লিয়াসের স্ট্রাকচারটা পেতে। তাহলে অস্থায়ী এই জন্য হয়, এবং যত অস্থায়ী তোমার নিউট্রন বা প্রোটন তৈরি হবে, তত কিন্তু স্থায়িত্ব অর্জনের জন্য এই ধরনের ভারী নিউক্লিয়াসগুলিতে তেজস্ক্রিয়তা আমার দেখা যাবে। কেমন? তাহলে এইবার এই যে তেজস্ক্রিয়তা যে আমি বলছি, এত কথা তেজস্ক্রিয়তা নিয়ে, তো কেউ তোমার প্রশ্ন করতে পারে যে এই যে রশ্মিগুলো, এই রশ্মিগুলো কি আদেও আছে, তার কি কোনো প্রমাণ আছে? নিশ্চয়ই তেজস্ক্রিয় রশ্মিগুলো প্রথম পরীক্ষামূলক একটা সাফল্য গত যে পরীক্ষা করেন তিনি ছিলেন রাদারফোর্ড। তাহলে রাদারফোর্ড কি করেছিলেন? রাদারফোর্ড একটা পুরোপুরি বায়ুশূন্য একটা পাত্র নিয়েছিল, সেখানে ফার্স্টেই একটা ফটোগ্রাফিক প্লেট সেট করেছিল। কেমন? সেট করে এখানে পিবি দিয়েছিল, সরি এখানে একটা পরীক্ষাধীন বস্তুটা একটা সাপোজ ইউরেনিয়াম আমি ধরলাম, তো এইরকম এই জায়গায় পিবির একটা ধাতব একটা আবরণ ছিল, কিন্তু এইটা ছিল পরীক্ষাধীন বস্তু, অর্থাৎ এটা কিন্তু পিওরলি একটা রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় পদার্থ ছিল। তো এখান থেকে দেখা গেছিল যে তোমার অদৃশ্য রশ্মিগুলো বেরোচ্ছে, সেই অদৃশ্য রশ্মিগুলো তিনটে ভাগে ভাগ হচ্ছে, এবং এই তিনটে ভাগে যে যাচ্ছে, এরা যে ডিভিশনটা হচ্ছে, তার জন্য তো কিছু তোমার ডিটেক্টর হবে। তাহলে ডিটেক্টর হিসাবে আমরা বলতে পারি এখানে একটা উপযুক্ত এবং এর সাথে প্রায় লম্ব একটা চুম্বক ক্ষেত্র ব্যবহার করা হয়েছিল। কোনো অসুবিধা নেই, অনেক বইতে তোমরা দেখতে পাবে তড়িৎ ক্ষেত্র লেখা আছে, কিন্তু বেসিক্যালি প্রাথমিকভাবে যখন পরীক্ষাটি করা হয়েছিল একটা চুম্বক ক্ষেত্র নিয়ে পরীক্ষাটি করা হয়েছিল, কিন্তু তড়িৎ ক্ষেত্র নিয়ে পরীক্ষাটি করলেও একই রেজাল্টই পাওয়া যাবে। কেমন? তো যদি এই ফার্স্টে এই চুম্বক ক্ষেত্র নিয়ে যখন পরীক্ষাটা করা হয়েছিল, দেখেছিল দেখা হয়েছিল ওই যে রশ্মিটা বেরোচ্ছে সেটা কিন্তু ডিটেক্ট করাই ছিল, এবং দেখা যাচ্ছে যে একটা এরকম বাঁ দিকে চলে যাচ্ছে, একটা ডান দিকে চলে যাচ্ছে এবং একটা স্ট্রেট বরাবর যাচ্ছে। যেটা তোমার বাঁ দিকে চলে যাচ্ছে, অর্থাৎ এখানে যদি আমি এইভাবে ভেবে নিই, ওকে, যেটা তোমার বাঁ দিকে চলে যাচ্ছে, এখানে একটা মাইনাস এখানে একটা প্লাস রাখলাম, সেটা তাহলে বাঁ দিকে কেন যাচ্ছে? দেখা যাচ্ছে বাঁ দিকে যে চলে যাচ্ছে, পরবর্তীকালে যখন তড়িৎ ক্ষেত্রটাকে পরীক্ষা করা হয়েছিল তখন দেখা গেছে বাঁ দিকটা আমার যদি মাইনাস ধরি, তাহলে মাইনাসের দিকে যে রশ্মিটা তোমার বেঁকে যাচ্ছে সে তার মানে নিজে প্লাস, আবার যখন ডান দিকে বেঁকে যাচ্ছে তখন ডান দিকে যদি আমি প্লাস যেহেতু ধরেছিলাম, তাহলে যে প্লাসের দিকে বেঁকে যাচ্ছে সে তার মানে নিজে মাইনাস, এবং যার কোনো তোমার রিফ্লেকশনই হচ্ছে না, স্ট্রেট ফরওয়ার্ড যাচ্ছে সে তার মানে নিস্তড়িত, তার মানে জিরো। ওকে, তো এই ফলে তেজস্ক্রিয় রশ্মিটা তিনটে ভাগ করা হয়েছিল। প্লাসটাকে বলা হয়েছিল আলফা, মাইনাসটাকে বলা হয়েছিল বিটা, এবং যেটার কোনো রিফ্লেকশনই হচ্ছে না সেটাকে বলা হয়েছিল গামা। পরবর্তীকালে দেখা গেছে আলফাটা ছিল হিলিয়াম নিউক্লিয়াস, মানে হিলিয়াম 2+ এই নিউক্লিয়াস বা He42 এরকম, এবং বিটাটাকে দেখা গেছিল যে এটা একটা তীব্র গতি সম্পন্ন ইলেকট্রন ছাড়া আর কিছুই না। কি বললাম বলো? তীব্র গতি সম্পন্ন ইলেকট্রন ছাড়া আর কিছুই না। এবং গামাটাকে দেখা গেছিল এটা কোনো ওইভাবে কোনো এর ভর বা আধান পাওয়া যায়নি, এটা শুধুমাত্র একটা পিওরলি আলোর মতো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এই হচ্ছে আমাদের তেজস্ক্রিয় রশ্মিগুলোর আচরণ। কেমন? তো এইবার এই যে তেজস্ক্রিয় রশ্মিগুলোর এই যে আচরণটা, এই আচরণ থেকে আমরা তো
মোটামুটি ভাগ করলাম, তোমরা আলফা বিটা গামা এদের তিনটে ধর্ম, এক হচ্ছে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা, দুই হচ্ছে তোমার ভেদন ক্ষমতা, তিন হচ্ছে ফটোগ্রাফিক প্লেটের উপর ক্রিয়া, চার হচ্ছে তোমার জীবদেহের উপর ক্রিয়া। এর বেসিসে কিছু ক্রম হয়, সেই ক্রমগুলো তোমরা পড়বে। আমি তবু একটু বলে দিচ্ছি, এটা সব থেকে বেশিবার পরীক্ষায় আসে। ফার্স্ট ধরো একটা তোমার গ্যাসকে আয়নিত করার ক্ষমতা, গ্যাসকে আয়নিত করার ক্ষমতার দিক থেকে আলফা সব থেকে বেশি, তারপর বিটা, তারপর গামা। মানে এটা হচ্ছে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা মানে হচ্ছে আয়োনাইজেশন, আয়োনাইজেশন পাওয়ারের উপর ডিপেন্ড করে। নেক্সট হচ্ছে ভেদান ক্ষমতা। ভেদান ক্ষমতা মানে হচ্ছে, ভেদন ক্ষমতা হচ্ছে কতটা সে পেনিট্রেশন পাওয়ার। সো ভেদন ক্ষমতা মানে পুরোটাই উল্টো, এটা গামা হবে। গামা, সেখান থেকে বিটাটা মাঝখানেই থাকবে, এটা একটা সুবিধা। তারপর আলফা, এটা হচ্ছে পেনিট্রেশন পাওয়ার বা ভেদন ক্ষমতা। এরকম আমি যেমন দুটো বললাম, তোমরা বইতে এইগুলো পাবে, এইগুলো কিন্তু থেকে তোমাদের প্রশ্ন হবে, কেমন? তো এই হলো ব্যাপার। এবার এই আলোচনার ফলে আমাদের একটা বেসিক প্রশ্ন কি এরকম ভাবে আসতে পারে না? ধরো আমি এটাকে মুছলাম, একটা বেসিক প্রশ্ন তোমাদের করলাম যে তেজস্ক্রিয়তা, তার মানে এখান থেকে আমার ক্লিয়ার হয়ে গেছে যে পরমাণু নিউক্লিয়াস এবং তেজস্ক্রিয়তা নিয়ে আলোচনা করছি। তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা বা একটি পারমাণবিক ঘটনা, এটা নিয়ে কোনো অসুবিধা আমাদের নেই। আমরা বুঝতে পেরেছি তার কারণ তেজস্ক্রিয়তার ফলে একটা মৌল থেকে আরেকটা মৌলের নিউক্লিয়াস পরিবর্তন করে যাচ্ছে, অর্থাৎ N/P এর অনুপাত, সংখ্যা সবকিছু বদলে যাচ্ছে, তার ফলে এটা তেজস্ক্রিয় ঘটনা, কোনো অসুবিধা নেই। কিন্তু গন্ডগোল এটা নয় যে এই বিটাটা কি করে পসিবল। মানে বিটা মানে তো বলছে এখানে ইলেকট্রন কণার স্রোত, আর কোনোদিন কোনো নিউক্লিয়াসে কি ইলেকট্রন আছে? নিউক্লিয়াসে তো তখনই ইলেকট্রন নেই, তাহলে এই বিটাটা কি করে বেরোচ্ছে? এর রিজনটা কি বেরোনো? ভালো করে দেখো, এই রিজনটা হচ্ছে আমরা নিউক্লিয় বল যখন পড়েছিলাম তখন কিন্তু আমরা এরকম একটা কথা পড়েছিলাম যে অলওয়েজ নিউট্রনটা প্রোটনে, প্রোটনটা নিউট্রনে পরিণত হচ্ছে। কেমন? তাহলে এটা জিরো, এটা প্লাস, এটা প্লাস, এটা জিরো, এটা অনবরত হচ্ছে। এই ঘটনাটায় তো আমার কোনো অসুবিধা নাই, কিন্তু যখন এইটা হচ্ছে, যদি আমি নজর দিই ভালো করে, তার মানে নিউট্রন থেকে যখন প্রোটন হচ্ছে, তাহলে কি এই, তার মানে নিউট্রন থেকে যদি প্রোটন হয়, তাহলে যার কোনো আধানই নেই সেখান থেকে একটা পজিটিভ আধান ক্রিয়েট হচ্ছে, তাহলে সেই পজিটিভ আধানটাকে ইকুয়ালাইজ করতে নিশ্চয়ই একটা অস্থায়ী ভাবে নেগেটিভ আধান তৈরি হওয়াটা অবশ্যই দরকার, না হলে তো ইকুয়ালাইজই হবে না। তার মানে যখন একটা নিউট্রন থেকে একটা প্রোটন তৈরি হচ্ছে, তখন তার সাথে সাথে ফ্রিতে একটা ইলেকট্রনটা পসিবল, নাহলে তো আধান অনুযায়ী এটা জিরো কখনোই সম্ভব নয়। আর আমরা কি জানি, আধানেরও তোমার নিত্যতা সূত্র হয়, যেমন ভরের নিত্যতা সূত্র হবে। কেমন? তাহলে এই যে ইলেকট্রনটা, এই চেঞ্জিং এর ফলে যে ইলেকট্রনটা তৈরি হচ্ছে, এই ইলেকট্রনটা কিন্তু কখনোই কক্ষীয় ইলেকট্রন নয়। মানে যে অরবিটাল ইলেকট্রনটা তোমার অরবিটে, মানে পরমাণু ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথে ঘুরছে, সেই ইলেকট্রন আর এই ইলেকট্রন কখনোই এক নয়। তাহলে এই ইলেকট্রনটা এই চার্জ চেঞ্জিং এর জন্য তৈরি হলো, কিন্তু যেহেতু নিউক্লিয়াসে কোনো ইলেকট্রনের স্থায়িত্ব নেই, তার মানে নিউক্লিয়াস নিশ্চয়ই এই ইলেকট্রনটাকে ধরে রাখতে পারবে না। এই ইলেকট্রনটা তখন নিউক্লিয়াস থেকে বিটা কণা হয়ে বেরিয়ে গেল। তো দিস ইজ দ্য রিজন দ্যাট নিউক্লিয়ার, তোমার তেজস্ক্রিয়তা একটা নিউক্লিয়ার তোমার ইনসিডেন্ট, কিন্তু স্টিল সেখান থেকে কি করে বিটা কণা পসিবল হলো। আচ্ছা, এবার তারপরে আরেকটা যদি আমরা ক্ষেত্র দেখি, সেটা হচ্ছে সবসময় এটাই কিন্তু হয় যে আলফা বেরোলো, বিটা বেরোলো, তারপরই গামা বেরোলো। এর কারণটা কি? কেন গামা আগে কেন বেরোবে না? ধরো আমি যদি তিনখানা এরকম স্তর আঁকি, প্রথমে ধরো এক্স একটা মৌল, এখান থেকে ওয়াই স্টার একটা মৌল, এখান থেকে ওয়াই একটা মৌল, তার মানে এ তো একটা তেজস্ক্রিয় মৌল এই জায়গাটায়। কেমন? ধরো তেজস্ক্রিয় মানে তেজস্ক্রিয়তা হতে হতে একদম লাস্ট জায়গায় এসে পৌঁছেছে, মানে এবার তেজস্ক্রিয়তা যখনই দেখাবে তারপরে একটা স্থায়ী মৌল তৈরি হয়ে যাবে। কেমন? তাহলে তেজস্ক্রিয়তা দেখালো, ধরো এই জায়গাটায় যদি আলফা আর বিটা বেরোলো, কেমন? যখন আলফা আর বিটা বেরোলো তখন কি তোমার Np নাম্বারে চেঞ্জ হলো, অর্থাৎ ভর সংখ্যা প্রোটন সংখ্যায় চেঞ্জ হলো। যখনই চেঞ্জ হলো, এ তৈরি হলো, এ কিন্তু সাথে সাথেই তোমার একদম গ্রাউন্ড স্টেটে এলো না, এ কিন্তু প্রথমের যে স্টেট সেটা হচ্ছে উদ্দীপিত অবস্থায় থাকলো। উদ্দীপিত মানে এ কিন্তু এখনো হোমলি অ্যাটমসফিয়ারে আসেনি, এ উদ্দীপিত অবস্থায় রয়েছে। তার কারণ এই চেঞ্জটার ফলে এর মধ্যে কিছুটা এক্সেস এনার্জি রয়েছে।
যেটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হিসাবে পরের স্টেপে বেরিয়ে যাবে। তার মানে এর মধ্যে যেটুকু এনার্জি রয়েছে সেইটুকু এনার্জি পরিবর্তনের ফলে কিন্তু ওয়াই স্টারটা ওয়াই হলো, কিন্তু ওয়াই স্টার যখন তার যে ভর সংখ্যা বা প্রোটন সংখ্যা সেটা কিন্তু যখন ওয়াই তে পরিণত হলো সেটা কিন্তু পরিবর্তন হলো না। অর্থাৎ এখান থেকে কি জানলাম, আলফা আর বিটা যখন বেরোবে তখন কিন্তু প্রোটন সংখ্যা আর তোমার নিউট্রন সংখ্যার পরিবর্তন হবে, কিন্তু যখন গামা বেরোবে পরের লটে, যখন গামা বেরোবে তখন কিন্তু কোনো প্রোটন সংখ্যা ভর সংখ্যার পরিবর্তন হচ্ছে না। তাহলে তখন কিসের পরিবর্তন হচ্ছে? এই উদ্দীপিত অবস্থা থেকে গ্রাউন্ড স্টেট অর্থাৎ ভৌম অবস্থা, মানে আমাদের ফ্যামিলিয়ার পরিবেশে আসার জন্য যেটুকু শক্তি দরকার সেটুকু শক্তি বেরিয়ে যাচ্ছে। তার মানে এ শুধু একটু শক্তি মাত্র, এর ভর আদান কিচ্ছু নেই। তাই অলওয়েজ একটু এটা কখন বেরোয়? শুধু একটা শক্তি পার্থক্যকে ইকুয়ালাইজ করতে। তাহলে এখানে প্রথম স্টেপে সবসময় আলফা বিটা এবং লাস্ট স্টেপে অলওয়েজ গামা বেরিয়ে এটা তখন হোমলি স্টেট বা এনভায়রনমেন্টাল স্টেট বা ভূমিস্তর বা গ্রাউন্ড স্টেটে তোমার চলে এলো। কেমন? এই হলো। তো তেজস্ক্রিয়তার আমরা এককে যদি আসি, তেজস্ক্রিয়তার একক প্রথম এসআই একক তোমার বেকরেল, কুড়ি, এগুলো একটু বই থেকে পড়তে হবে। তেজস্ক্রিয়তার ব্যবহারে যদি আসি, প্রথম সব থেকে সেটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে তোমার ব্যবহার। চিকিৎসা বিজ্ঞানে কোবাল্ট আইসোটোপ দিয়ে তোমার ক্যান্সার ঠিক করা হয়। থাইরয়েড গ্ল্যান্ডের যে তোমার চিকিৎসা সেটা আয়োডিন আইসোটোপ দিয়ে হয়। কার্বন ডেটিং আমরা সকলে জানি, ছোটবেলা থেকে পড়ে আসছি তোমার বিভিন্ন রকম জীবাশ্মের বয়স এইগুলো। আবার পরমাণু কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে সেখানে কি করা হয় বলো, সেখানে বিভিন্ন রকমের যে তোমার এক্সপেরিমেন্টের জন্য, অর্থাৎ ওটাকে কি বলে, পারমাণবিক চুল্লিতে বিশাল পরিমাণ শক্তি তৈরি করা হয়। সেখানে পারমাণবিক চুল্লিতে তোমার ইউরেনিয়াম হিসাবে করা হয়। তো এই হচ্ছে তোমার বেসিক ব্যবহার। কেমন? এবার যদি আমি একটু তেজস্ক্রিয় বিঘটনের সূত্রগুলো আসি। তেজস্ক্রিয় বিঘটনের সূত্র মানে হচ্ছে, ধরো এ একটা মূল আছে, সেখান থেকে একটা আলফা বেরোলো, বি তৈরি হলো, তাহলে এর ভর সংখ্যা প্রোটন সংখ্যা আর এর ভর সংখ্যা প্রোটন সংখ্যা তো পরিবর্তন হবে। সেটা কিভাবে পরিবর্তন হবে? তার মানে তিনটে ক্ষেত্র হবে। আবার এ থেকে বি, এখান থেকে ধরো বিটা বেরোলো, ওকে, আবার এ থেকে বি, সেখান থেকে ধরো গামা বেরোলো। এই হচ্ছে তিনটে ক্ষেত্র। তাহলে খুব সহজ করে বুঝবো। ধরো এখানে যদি এখানে এ দিও না, এখানে এক্স আর ওয়াই দিই, তাহলে আমাদের সুবিধা হবে বুঝতে। ধরো জেড আর এখানে একটা নাম্বার দিয়ে করি, সব থেকে বেটার হবে। এখানে ধর 9। এবার একটা আলফা বেরোনো মানেটা কি? তাহলে আলফা জিনিসটাকে বুঝতে হবে। হিলিয়াম 42, তাহলে এ যদি বেরিয়ে যায় হিলিয়াম 42 বেরিয়ে গেল, মানে উপর থেকে 4 বেরোবে, নিচ থেকে 2 বেরোবে, তাহলে এটা কি তৈরি হয় বলো? এখান থেকে 238 -4 আবার 92 -2, এটা তৈরি হলো। তাহলে জিনিসটা অ্যাকচুয়ালি কি দাঁড়াবে? ওয়াইটা 234 এবং 90, এই হলো আমাদের বিঘটন তোমার আলফা কণা। এতে যদি বিটা বেরোয় তার মানে এইভাবে। এখানেও যদি আমি একই কনসেপ্ট রাখি, দেখো এখানটা 0, তাহলে 0 মাইনাস হলে নিশ্চয়ই কোনো অসুবিধা নেই, কিন্তু -1, তাহলে 92 -1, তার মানে বিটা কি হয়ে যাবে? ভর সংখ্যা অপরিবর্তনীয় থাকবে, কিন্তু পারমাণবিক সংখ্যা 1 একক বাড়বে। আবার বলে দিই, আলফা বেরোলে ভর সংখ্যা 4 একক কমবে, পারমাণবিক সংখ্যা 2 একক কমবে। বিটা বেরোলে ভর সংখ্যা আনচেঞ্জ, পারমাণবিক সংখ্যা 1 একক বাড়বে। এবং এইটা তো ফার্স্ট কথা আমরা যা শিখেছি, এটা তো পসিবলই না। এখানে যদি আমাকে এবি দিয়ে করে, যেখানে যদি আমাকে এবি দিয়ে ধরতে হয়, তাহলে এখানে তো ওরকম হয়ই না। এখানে বি স্টার হবে, বি স্টার থেকে বি, কারণ উদ্দীপিত অবস্থা থেকে গ্রাউন্ড স্টেট। এখানে কোন ধরনের এই ধরনের তোমার ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যার কোন রকম পরিবর্তন হবে না। কেমন? তো এই গেল আমাদের বিঘটন। বিঘটনের সময় সূত্রটা আমরা বুঝলাম, তো অসুবিধা নেই। তাহলে আমরা পড়লাম কত? আমরা তেজস্ক্রিয়তা পড়লাম, রশ্মি পড়লাম, তেজস্ক্রিয় বিঘটন পড়লাম। এবার আমরা সব থেকে ইম্পর্টেন্ট দুটো টপিক এবং লাস্ট সেটা হচ্ছে একটা হচ্ছে ভর ত্রুটি, বন্ধন শক্তি এবং নিউক্লিয়ার বিভাজন ও সংযোজন। সব থেকে ইম্পর্টেন্ট আমি ভর ত্রুটি অবধি এবং বন্ধন শক্তি অবধি একটুখানি পড়াবো আজকে। নিউক্লিয়ার বিভাজনটা পরে থেকে আমি পড়বো। তো ফার্স্টে ভর ত্রুটি এবং তার সাথে সাথে
বন্ধন শক্তি। দুটো কথার আগে ডেফিনেশন বুঝতে হবে। ভর ত্রুটি মানে কি? ভর ত্রুটি মানে হচ্ছে যে ধরো দেখা গেছে এরকম যে ধরো একটা ডয়টোরিয়াম আমি ধরলাম 2-1 প্লাস আর একটা ডয়টোরিয়াম 2-1, সেখান থেকে একটা হিলিয়াম তৈরি করে দিচ্ছে, কিন্তু এখানে এটা প্লাস একটা নিউট্রন প্লাস কিছু এনার্জি, এইভাবে একটা ধরো আমি বিক্রিয়া লিখলাম, এটা একটা তেজস্ক্রিয় বিক্রিয়া। তাহলে জিনিসটা কি হচ্ছে দেখো, এর যে ভর মানে এদের যে মিলিত ভর আর এই নিউক্লিয়াসটার যে মিলিত ভর সেটার মধ্যে একটা পার্থক্য রয়েছে। তার মানে কি হলো বক্তব্যটা? বক্তব্যটা এটাই যে কোনো দুটো তোমার নিউক্লিয়াস মিলে মানে তার যা প্রোটন নাম্বার আর তার যা নিউট্রন নাম্বার সেই দুটো মিলে যখন একটা নিউক্লিয়াস তৈরি হচ্ছে, দেখা যাচ্ছে যে প্রোটন নাম্বার আর নিউট্রন নাম্বারের যে মোট ভর সেটার থেকে যখন নিউক্লিয়াসটা তৈরি হচ্ছে সেই নিউক্লিয়াসের ভর কিছুটা হলেও কমে যাচ্ছে, সেটাকে বলা হয় ভর ত্রুটি। কেমন? এবার আবার যে শক্তিটার জন্য নিউক্লিয়াসের মধ্যে প্রোটন নিউট্রন এইভাবে যে একটা চেন, এই চেনটা ধরে আছে মানে চেনটা এক্সিস্ট করছে যে শক্তির জন্য, সেই শক্তিটাকে বলা হচ্ছে বন্ধন শক্তি। তাহলে নিশ্চয়ই এখানে ভর ত্রুটি আর বন্ধন শক্তির মধ্যে কিছু সম্পর্ক আছে। আমরা এই সমীকরণটা সকলেই জানি, আমরা শুনেছি আর কি, না পড়লেও ব্যাপারটা অতটা না জানলেও শুনেছি, সেটা যে ইকুয়াল টু এমসি স্কয়ার। এটা আইনস্টাইনের একটা বিখ্যাত ইকুয়েশন, ভর শক্তির তুল্যতা। তো সেখানে কি হয় আমি একটু জেনে নিই। ধরো এই মহাবিশ্বে আমরা যা যা জিনিস দেখতে পাচ্ছি তাদের একটা নির্দিষ্ট ভর আছে, কিন্তু যে জায়গাগুলো ফাঁকা সেই জায়গাগুলো তাহলে কি, যে জায়গাগুলো ফাঁকা বলা হয় এইভাবে যে সেই জায়গাগুলোর ভরটা শক্তিতে রূপান্তরিত হয়ে আছে, এবং যে জায়গাগুলো আমরা টাচ করতে পারছি, বিভিন্ন বস্তু দেখতে পাচ্ছি, সেই জায়গাগুলোর শক্তিটা ভরে রূপান্তরিত হয়ে আছে। কেমন? তাহলে এর যদি আমি ব্যাখ্যাটা দিই কিভাবে আমি দেব, ধরো একটা এর মধ্যে একটা নিউক্লিয়াস, এটা আমি আঁকলাম, 5টা প্রোটন আছে, 2টো নিউট্রন আছে, সাপোজ এই একটা অবস্থা হয়ে রয়েছে। তাহলে এখানের মধ্যে আমার হিসাব কি বলবে? আর হিসাব বলবে নিউট্রনের 5টার ভর আর তোমার প্রোটনের 5টার ভর আর নিউট্রনের 2টোর ভর মিলে 7টা মিলে যে ভর হবে, এই নিউক্লিয়াসের ভরটাও তাই হতে হবে, কিন্তু দেখা যাবে এই নিউক্লিয়াসের ভরটা তার থেকে কম হবে। তাহলে এই কমটা কি হবে? এই যে কমটা এখানে তো ওরা এইভাবে রয়েছে একটা তল বেঁধে, তাহলে এই দলটাকে তো নিউক্লিয় ফোর্সের মাধ্যমে তাকে কম্বাইন্ড হয়ে আছে। তাহলে নিউক্লিয় ফোর্সের মাধ্যমে যে নিউট্রন প্রোটন যখন কম্বাইন্ড হয়ে আছে, তাহলে কম্বাইন্ডের জন্য ওদের কিছুটা প্রত্যেকের ভর হ্রাস হয়ে বা কিছুটা ভর ওখানে হ্রাস হয়ে সেই ভর হ্রাসটা শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে, যে শক্তিটাই আমার বন্ধন শক্তি। সেই বন্ধন শক্তিতে রূপান্তরিত হওয়ার ফলে সেই বন্ধন শক্তির জন্য ওরা এই 5টা আর 2টো অর্থাৎ মোট 7টা নিউক্লিয়ার একসাথে জোড় বেঁধে রয়েছে। বুঝতে পারলাম? তো এই হচ্ছে ভর ত্রুটি আর বন্ধন শক্তির সম্পর্ক। তাহলে এই সম্পর্কটাকে আমাকে একটু প্রতিষ্ঠা করে বুঝিয়ে দিতে হবে সম্পর্কটা। তাহলে ভর শক্তি আর বন্ধন ত্রুটির যে সম্পর্কটা ওটা আমি একটু প্রতিষ্ঠা করে বুঝিয়ে দেবো তোমাদের। তো ফার্স্ট একটু দেখো যে ধরো পি নাম্বার মানে প্রোটন নাম্বার জেড এন্ড তোমার পি প্লাস এন অর্থাৎ ভর সংখ্যা, এটা ধরো প্রোটন সংখ্যা, খুবই সহজে বলছি আমি, প্রোটন সংখ্যা। আর আমি আর একটা জিনিস ওখান থেকে কি জেনেছিলাম বলো, যখনই কোনো ভর থাকবে তার সাথে যদি আলোর বেগের হোল স্কয়ার গুণ করে দিই তাহলেই কিন্তু সেটা শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। কেমন? তাহলে পি প্লাস এ, এটা যদি আমি এ ধরি মানে ভর সংখ্যা, ঠিক আছে, এই হিসাব করে আমি চলছি। এবার ধরে নিলাম একটা প্রোটনের ভর এমপি আর একটা নিউট্রনের ভর এমএন। ওকে, সম্মিলিত যে নিউক্লিয়াসটা তার ভর যদি বড় হাতের এম হয়, তাহলে এটা হলো নিউক্লিয়াসের ভর। একটু ভালো করে বুঝে নাও, নিউক্লিয়াসের এটা ভর। কেমন? এটা হলো নিউট্রনের ভর আর এটা হলো প্রোটনের ভর। ওকে, তাহলে এবার যদি এই অবস্থায় থাকে আমাদের জিনিসটা, তাহলে আমরা কি লিখতে পারি বলো? আমরা এটা লিখতে পারি যে যখন জেড খানা আমার কি আছে এখানে, ধরো জেড খানা প্রোটন, তাহলে জেড ইন্টু এমপি এটা হচ্ছে মোট প্রোটনের ভর, আবার জেড মাইনাস এ ইন্টু এমএন এটা আমার মোট নিউট্রনের ভর। কোনো বুঝতে অসুবিধা নাই। সেই পুরো ভরটা মিলিয়ে
আমার কি তৈরি হচ্ছে বলো, সেই পুরো ভরটা মিলিয়ে আমার তৈরি হচ্ছে মানে তোমার ক্যাপিটাল এম মানে নিউক্লিয়াস এবং এই বন্ধন শক্তি, তাই না? এটাই আমরা পড়লাম। তাহলে সম্পর্কটা আমরা কি করে আসবো, বন্ধন শক্তি ডেল ই ইকুয়াল টু, এদিকটায় দেখো আমরা সবার এখানে একটা ভুল করেছি, সবার সাথে সি স্কোয়ার গুণ করতে হবে, কারণ সি স্কোয়ার গুণ যদি আমরা না করি তাহলে তো সে শক্তিতেই পরিণত হচ্ছে না। ওকে, সি স্কোয়ার গুণ করতে হবে। তাহলে সি স্কোয়ারটাকে আমি কমন নিয়ে নিলাম আগে। কমন যখন আমি নিলাম ভালো করে বুঝবে, দেখো এখানটা জেড এম পি প্লাস জেড মাইনাস এ এম এন, এইটা পুরোটা, এই পুরোটা এবার ওইখানে প্লাস হয়ে আছে এম সি স্কোয়ার। তাহলে ওটাকে যদি এদিকে নিয়ে আসি, মানে ওই বড় এমটাকে যদি এদিকে নিয়ে আসি, সি স্কোয়ার তাহলে একটা ব্র্যাকেটের মধ্যে নিলাম। এবার দেখো জেড এম পি, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, জেড মাইনাস এ এম এন, তাহলে মাইনাস এই ক্যাপিটাল এম না, তাহলে এটা একটা ভর যেটা সম্মিলিত এবং এটা একটা ভর যেটা নিউক্লিয়াস, মাঝখানে বিয়োগ মানে বিয়োগ ফল, সেটার সাথে সি স্কোয়ার ইন্টু করা আছে, মানে এদিকটাও শক্তি, মানে এই ভরটাই আমি যদি ডেল এম ধরি অর্থাৎ ভর ত্রুটি ধরি, তাহলে ইন্টু সি স্কোয়ার আমি, তাহলে এই যে ডেল এম যে ভর ত্রুটিটা সেটাই আমার বন্ধন শক্তিতে পরিণত হলো। কেমন? এইটা হলো আমাদের ভর ত্রুটি এবং বন্ধন শক্তির একটা সম্পর্ক। ওকে, সেই ক্লাস অনুযায়ী আমরা ভর ত্রুটি ও বন্ধন শক্তি নিয়ে আলোচনা করেছিলাম। এখানে আমরা একটু ফার্দার এগিয়ে যাব, এগিয়ে গিয়ে নিউক্লিয়ার বিভাজন আর নিউক্লিয়ার সংযোজন দিয়ে আমরা চ্যাপ্টার শেষ করব। তার আগে একটা ছোট্ট টপিক একটু বলে দেওয়াই যায়। এই যে বন্ধন শক্তি, এই বন্ধন শক্তিটা থেকে কি আমি কোনো তেজস্ক্রিয়তার ধারণা পাবো, বা কোনো স্থায়ী অস্থায়ী, কোনটা স্থায়ী নিউক্লিয়াস কোনটা অস্থায়ী নিউক্লিয়াস, এটা কি বুঝতে পারবো? সেটা একটু আমরা দেখি। দেখা গেছে যে বন্ধন শক্তিটা অ্যাকচুয়ালি কি, বন্ধন শক্তির মান যত বাড়বে, কথা ভালো করে বোঝার চেষ্টা করবে, বন্ধন শক্তির মান যত বাড়বে তত কি হবে, আর বন্ধন শক্তির মান যত কমবে তত কি হবে। বন্ধন শক্তির মান বাড়লো মানে হচ্ছে তোমার বন্ধন শক্তির নিউক্লিয়ন প্রতি, মানে এখানে একটা জিনিস এরকম ধরো আছে, নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি, নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির কথার অর্থ হচ্ছে এখানে একটা তোমার বলতে পারো একটা টার্ম আছে, সেটাকে বলা হয় বন্ধন ভগ্নাংশ। ওকে, বন্ধন ভগ্নাংশ, এই কথাটা একটু বুঝে নিতে হবে। বন্ধন ভগ্নাংশ মানে হচ্ছে তোমার বন্ধন শক্তি বাই নিউক্লিয়ন সংখ্যা, নিউক্লিয়ন সংখ্যা। অর্থাৎ দেখো তোমার নিউক্লিয়াস পি এন এরকম ভাবে আছে, পি এন এরকম করে আছে, কেমন? তাহলে তোমার যদি নিউক্লিয়ন সংখ্যাটা কম হয় তার মানেটা কি, তোমার নিউক্লিয় বল এবং বন্ধন শক্তি সেই নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয়াস গুলো সেগুলো একদম আঁকড়ে ধরে আছে, তাহলে এদের মাথা পিছু শক্তিটা পরিমাণ বেশি। আবারও বলছি, দু তিনজন ধরো একে অপরকে কাঁধে কাঁধ দিয়ে একদম চেপে ধরে আছে, তার ফলে যেহেতু সংখ্যা কম, তাহলে প্রত্যেকের শক্তিটা যে একে অপরের মধ্যে শেয়ার হচ্ছে, তাহলে সেই পরিমাণটা হবে বেশি। যেহেতু এই বন্ধন শক্তিটা বাড়লে কি হবে, বন্ধন শক্তিটা কম পরিমাণ নিউক্লিয়নকে মানে নিউট্রন প্রোটনকে নিউক্লিয়াসের মধ্যে আঁকড়ে ধরে থাকতে পারবে, তার ফলে যত বাড়বে এটা তো স্থায়ী নিউক্লিয়াসের দিকে যাবে। কেমন? স্থায়ী নিউক্লিয়াসের দিকে যাবে। কিন্তু যত কমবে তত কি নিউক্লিয়াসের যে কন্ট্রোলটা নিউক্লিয়নদের প্রতি, সেটা তার মানে ভেঙে যাবে, মানে নিউক্লিয়ন গুলো এদিক ওদিক সেই ছড়িয়ে পড়বে, মানে যত কমবে তত অস্থায়ী অর্থাৎ তেজস্ক্রিয়তার দিকে চলে যাবে। ঠিক আছে, দেখা গেছে যে যদি 8 MeV মেগা ইলেকট্রন ভোল্ট, এই MeV যখন তোমার শক্তিটা থাকবে, তখন এই বন্ধন
শক্তিটার মান যখন 8 MeV যখন থাকবে, এই জায়গা যখন থাকবে তখন কিন্তু খুব স্থায়ী হবে না, নিয়ন টিয়ন এই জায়গাটা থাকবে। এর নিচে যখনই নেমে যাবে, মানে যখনই নাম্বার অফ নিউক্লিয়ন তোমার বেড়ে যাবে, হ্যাঁ, ভর সংখ্যা অনেক বেশি হবে, নিউটন সংখ্যা প্রোটন সংখ্যা অনেক বেশি হবে, তখন তোমার কি হবে বলে এটা অস্থায়ী বা তেজস্ক্রিয় হবে। তো এইটা একটা হলো আমাদের। এবার তোমাদের শেষ যেটা বক্তব্য সেটা হচ্ছে তোমার নিউক্লিয় বিভাজন এবং সংযোজন। কথাগুলো খুবই সহজ, জিনিসটা একটু বুঝলেই হবে। নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজন। ভালো করে বলছো। নিউক্লিয় বিভাজন মানে হচ্ছে একটা বড় কিছুকে তুমি একটা কিছু দিয়ে আঘাত করলে, যেমন একটা বড় নিউক্লিয়াসকে তুমি 1n মানে তোমার একটা নিউট্রন দিয়ে আঘাত করলে, আঘাত করে ধরো ইউ, এটা ছোট নিউক্লিয়াসে ভাগ হয়ে গেল, একটা বিএ বেরিয়াম, হ্যাঁ, আর একটা হচ্ছে তোমার ক্রিপ্টন কেয়ার, এরকম ভাবে দুটো নিউক্লিয়াসে যখন এটা ভাগ হয়ে গেল, দুটো ছোট ছোট হালকা নিউক্লিয়াসে ভাগ হয়ে গেল, এই ঘটনাটাই কি বলবো আমরা বিভাজন। কিন্তু এখানে আর গন্ডগোল হয়, সেটা হচ্ছে তিনটে করে প্রতি স্টেপে তিনটে করে তোমার নিউট্রন বেরোবে। ওকে, তার মানে ভালো করে দেখো, এই নিউট্রন গুলো যদি আরেকটা মানে এর সাথে যদি আরেকটা করে ইউ নিউক্লিয়াস এরকম থাকে, তাতে যদি আবার এরা স্ট্রাইক করে, হ্যাঁ, তাহলে কিন্তু এই প্রক্রিয়াটা থেকে এই তিনটে থেকে আরো তিনটে, এখান থেকে আরো তিনটে, মানে তিনটে থেকে নটা, নটার প্রতিটা থেকে যখন তিনটে হয় সেখান থেকে 27টা, চেষ্টা করে পাচ্ছি। এইভাবে যখন কন্টিনিউয়াস বাড়বে, এই বিক্রিয়াটা কিন্তু অনিয়ন্ত্রিত হয়ে পড়বে। এই অনিয়ন্ত্রিত বিক্রিয়ার যে তোমার প্রিন্সিপালটা, মূল নীতিটা, এটা দিয়ে আবার কি তৈরি করা হয় বলো? নিউক্লিয় বোমা বা পারমাণবিক বোমা। নিউক্লিয় বোমা প্রস্তুতির এটাই মূল নীতি। ওকে, তার মানে এই অনিয়ন্ত্রিতটাকে যদি আমি খারাপ কাজে লাগাই, তাহলে শেষ তৈরি করলো নিউক্লিয় বোমা। কেমন? কিন্তু এটাকে তো আমাকে ভালো কাজে লাগাতে হবে, কল্যাণকর কাজে লাগাতে হবে। তার মানে আমি একটা ব্যবস্থাপনা বা একটা যন্ত্র, একটা সিস্টেম তৈরি করব, সেটাই হচ্ছে নিউক্লিয় চুল্লি বা নিউক্লিয়ার রিঅ্যাক্টর বা পারমাণবিক চুল্লি, নিউক্লিয়ার রিঅ্যাক্টর। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কি করা হয়, যে অনিয়ন্ত্রিত ওই যে নিউট্রনটা হচ্ছে, মানে নাম্বার অফ নিউট্রনটা প্রতি স্টেপে যে বেড়ে যাচ্ছে, সেই বেড়ে যাওয়াটাকে আমাকে আটকাতে হবে, সেই বেড়ে যাওয়াটাকে বিশেষ প্রক্রিয়া আটকাতে হবে, এবং সেটা যখন প্রয়োজন হবে তখন আবার সেটাকে যেন চালু করতে পারে। তাহলে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে আমাদের অত ডিটেল নেই, তবু আমি একটু বলে দিই। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে অ্যাকচুয়ালি যেটা করা হয় সেটা হচ্ছে যে পারমাণবিক যে শক্তিটা, আমি একটু লিখি, পারমাণবিক যে শক্তি সেটা তাপ শক্তি হওয়ার মাধ্যমে সেই তাপটাকে তোমার বলো তড়িৎ শক্তিতে পরিণত করা হয়। মানে অ্যাকচুয়ালি পারমাণবিক শক্তি থেকে তড়িৎ শক্তি কিন্তু তৈরি করা হয় তোমার এই নিউক্লিয়ার রিঅ্যাক্টর, এবং সেটা হোপফুলি সেটা স্টিমের মাধ্যমে, মানে জলীয় বাষ্প তৈরি করা হয়। হ্যাঁ, জলীয় বাষ্প, এখান থেকে একটুখানি বলে দিই, পারমাণবিক শক্তি যখন অনিয়ন্ত্রিত ভাবে বিক্রিয়াটা তৈরি হয় তখন প্রচুর উষ্ণতার সৃষ্টি হয়, তাহলে সেখান থেকে প্রচুর তাপ শক্তি তৈরি হয়। তাহলে সেই তাপ শক্তিটাকে কাজে লাগিয়ে জলের মাধ্যমে জলীয় বাষ্প তৈরি করা হয়। জলীয় বাষ্পটাকে টারবাইন ঘুরিয়ে সেটাকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা। এবারে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের কতগুলো জিনিস জাস্ট একটু পার্টগুলো আমাকে জানা। ফার্স্ট হচ্ছে একটা জ্বালানি অংশ থাকে, জ্বালানি অংশ মানে যেটা ক্রমাগত তোমার ভাঙতে থাকে, যেখানে U-235 ইউজ করা হয়। এবার এখানে ধরো মডারেটর হিসাবে তোমার ভারী জল অর্থাৎ D2O এবং গ্রাফাইট ইউজ করা হয়, ঠিক আছে, যাতে প্রক্রিয়াটা চলতে থাকে। এবং তারপর এখানে তোমার অ্যাবজর্বিং রড অর্থাৎ গ্রাহক রড হিসাবে, অ্যাবজর্বিং রড বা গ্রাহক রড হিসাবে তোমার ব্যবহার করা হয় ক্যাডমিয়াম, সিডি। ওকে, তো এই সিডিটাকে যখনই বিক্রিয়াটা তোমার খুব অনিয়ন্ত্রিত জায়গায় চলে যাওয়ার দরকার নেই, তখন এই গ্রাহক রড গুলোকে আমার সিস্টেমের মধ্যে আমি পুট করে
এই এক্সেস যে নিউট্রন গুলো সেই নিউট্রন গুলোকে অ্যাবজর্ব করে নেয়, তারপরে আমার জিনিসটা আস্তে আস্তে স্লো হয়ে যায়। এইভাবে আমার নিউক্লিয়ার রিঅ্যাক্টরটা কাজ করে। কেমন? তো এইবার নিউক্লিয় সংযোজনে আছে, এটা তো হলো নিউক্লিয়, এটা হয়ে গেল নিউক্লিয়। নিউক্লিয় সংযোজনে আছে, সংযোজন মানে তো উল্টো জিনিস, মানে কি ছোট ছোট দুটো জিনিস সেখান থেকে বানাতে হবে একটা বড় জিনিস, এটাই একটা। তার মানে কি তোমার ওই যেমন আমি বিক্রিয়াটা দিলাম, ধরো হিলিয়াম, তোমার হাইড্রোজেন একটা ডয়টোরিয়াম আছে, ডয়টোরিয়াম আছে, দুটো ডয়টোরিয়াম বা ট্রাইটোরিয়াম ইউজ করা যায়, সেখান থেকে হিলিয়াম 3 2 একটা তৈরি হলো। ওকে, তাহলে এই হিলিয়াম 3 2 টা তৈরি হলো এবং কিছুটা তৈরি হলো, এনার্জি তৈরি হলো। কিন্তু এবার আমাকে মাথায় রাখতে হবে একটা ছোট্ট কথা, পরীক্ষায় আসে, নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন অবশ্যই দরকার হয়। কেন? তার কারণ নিউক্লিয় সংযোজনটা জন্য, মানে সেটার জন্য এত বড়, এত হাই টেম্পারেচারে দরকার হয়, তার জন্য আগে একটা নিউক্লিয় বিভাজন করে নিতে হয়। তাহলে নিউক্লিয় বিভাজন করে যে টেম্পারেচারটা যেটা পেলাম, সেই টেম্পারেচারে নিউক্লিয় সংযোজনটা সম্ভব হয়। এবং এই নিউক্লিয় সংযোজন হওয়ার ফলে ভালো করে আবারও দেখো, ওই যেমন ওখানে একটা ভর ত্রুটি হচ্ছিল, এখানেও ওই রকমই একটা ভর ত্রুটি হয়। অর্থাৎ দুটো মিলে যে ভর হওয়ার কথা তার থেকে কম ভরের জিনিস তৈরি হয়। অর্থাৎ ওই যে কম ভরটা, সেই ভরটা আমার E=mc² এর জন্য শক্তিতে রূপান্তরিত হয়। তারপরে নিউক্লিয় সংযোজনে বিশাল আকারের শক্তি তোমার উৎপন্ন হয় এবং এটা মানে প্রচুর আরো ক্ষয়ক্ষতি করতে পারে। এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে যখন খারাপ কাজে ব্যবহার করব, হাইড্রোজেন বোমা তৈরি করা হয়। মানে নিউক্লিয় বোমা থেকে কয়েকশো গুণ বা আরো বেশি, অ্যাকচুয়ালি আউট অফ ইমাজিনেশন, তো এটাকে আরো বেশি ক্ষয়ক্ষতি সম্ভব হয়। কেমন? এবং এইটার জন্যই মানে এই যে কনসেপ্টটা, এই যে হাইড্রোজেন মিলে যে হিলিয়াম, মানে আণবিক বা জায়মান হাইড্রোজেন হাইড্রোজেন মিলে যে হিলিয়াম একটা হাই টেম্পারেচারে, এটাই হচ্ছে আমার মূল সোর্স। সেটা কিসের? নক্ষত্র এবং সূর্যের যে কার্যকলাপ, তার মূল মানে শক্তির উৎস। তার কারণ ওইখানে ওই অত টেম্পারেচারে সূর্যের আশপাশের পরিবেশে যত এরকম আণবিক হাইড্রোজেন থাকে, সেই আণবিক হাইড্রোজেন গুলি হাই টেম্পারেচার নিউক্লিয়ার সংযোজন করে এবং হিলিয়াম তৈরি করে এবং প্রচুর পরিমাণে শক্তি কন্টিনিউয়াসলি দিতে থাকে। এত ওখানে হাইড্রোজেনের পরিমাণ আছে, আণবিক হাইড্রোজেনের পরিমাণ ওখানে এত আছে যে আমাদের প্রায় কোটি কোটি বছর ধরে আমার ভবিষ্যৎ প্রজন্ম সূর্যের আলোর এই ফ্লো কন্টিনিউয়াসলি পেতে থাকবে। এই হলো তোমাদের চ্যাপ্টারের এন্ড।